বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন প্যাকেজ ক্লাসের আজকে আমার প্রথম ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে প্যাকেজ ক্লাস হলো পুরো সিলেবাসটাকে আমরা ভাগ করে নিই, ভাগ করে নিয়ে নির্দিষ্ট সংখ্যক ক্লাসের মাধ্যমে আমরা প্যাকেজটা শেষ করি, অর্থাৎ সিলেবাসটা শেষ করি। তো তার প্রেক্ষিতে আজকে আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সরলরেখা। সরলরেখার 3A এবং B এই দুটো চ্যাপ্টার আজকে আলোচনা করব। যেহেতু প্যাকেজ ক্লাস শুরু করি আমরা একটা চ্যাপ্টার শেষ করার পরে, অর্থাৎ আমাদের সিলেবাস অলরেডি আমরা শেষ করেছি, তোমরা জানো। আশা রাখি তোমরাও এটা ভালো করে দেখেছো। তো প্যাকেজ যেটা সেটা হলো যে সার্বিকভাবে আমরা এটার উপর একটা আলোচনা করি। তো যেহেতু দুটো চ্যাপ্টার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শেষ করব, এই জন্য মেইন ব্যাপারগুলো এবং কিছু টেকনিক গুলো আমি আলোচনা করতে যাচ্ছি। আশা করি মনোযোগ দিয়ে তোমরা এটা শুনবে। যদিও ক্লাসটা 20-25 মিনিটের একটা ক্লাস নেব আমি, এর মধ্যে আমি আমার এই দুটো চ্যাপ্টারের আলোচনা শেষ করব। তো প্রথমে যে চ্যাপ্টারটা আছে আমাদের সরলরেখার 3A চ্যাপ্টারটা তোমরা জানো যে এখানে মেইন যে ব্যাপারগুলো সেটা হলো স্থানাঙ্ক। আমরা দুই ধরনের স্থানাঙ্ক এখানে ব্যবহার করি, একটা কার্টেসীয়, একটা পোলার। তো কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করার যে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা তোমাদের আয়ত্ত আনতে হবে। এখানে আমি আগেও বলেছি, তোমাদের জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু আলাদা সূত্র থাকে, এই দু একটা করে অতিরিক্ত সূত্র থাকে। এই সূত্রগুলোই তোমাকে খেয়াল করতে হবে এবং প্রয়োগটা তোমাকে বুঝতে হবে যে কোন সূত্রটা কোথায় প্রয়োগ করতে হবে। যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমার দেখবা যে অঙ্কগুলো খুব সহজ হয়ে গেছে। তো প্রথম আলোচ্য বিষয় হলো যে স্থানাঙ্ক, একটা স্থানাঙ্ক থেকে অর্থাৎ কার্টেসীয় থেকে পোলার বা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা কিভাবে রূপান্তর করতে পারি, এই ব্যাপারটা। তো এইটার যে সূত্রটা আছে, এই সূত্রটা অবশ্যই সবার জানতে হবে। সেটা আমি একটু বলি যে যদি দুটোই আমরা এই XY অর্থাৎ দুটো সংখ্যা দিয়ে যে বাস্তব সংখ্যা দিয়ে যে স্থানাঙ্কটা প্রকাশ করি, এইটাকে আমরা নর্মালি যেটা বলছি আর কি কার্টেসীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা দেখবো একটা সংখ্যা থাকবে আর একটা থাকবে কম, তখন আমরা বুঝবো এটা পোলার স্থানাঙ্ক। তো এখন কার্টেসীয় স্থানাঙ্ক যদি থাকে তাহলে তুমি আর এর মানটা বের করবে এই সূত্রের মাধ্যমে। আমি কিন্তু ডিটেল সূত্র আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু আমাদের সময় কম। জাস্ট আমি সূত্রটা লিখে দিচ্ছি যে এই সূত্রটা আমরা ব্যবহার করবো। আর সেটা হচ্ছে tan ইনভার্স y/x। এইটা জাস্ট ধনাত্মক মানটা। এইটার ব্যাপারে আমি তোমাদের টেকনিকটা একটু বলবো যে কার্টেসীয় স্থানাঙ্ক এটা হলো আমাদের চারটা কোঅর্ডিনেট থাকে। যে প্রথম কোঅর্ডিনেট যেটা, সেখানে XY দুটোই ধনাত্মক থাকে। দ্বিতীয় কোঅর্ডিনেটে X টা নেগেটিভ থাকে, Y টা পজিটিভ থাকে। আবার তৃতীয় কোঅর্ডিনেটে XY দুটোই নেগেটিভ থাকে। চতুর্থ কোঅর্ডিনেটে যে X টা পজিটিভ থাকে কিন্তু Y টা নেগেটিভ থাকে। যাই হোক, এই ব্যাপারে আমাদের এই থিটার মানটা একটু চেঞ্জ হয়, সেই চেঞ্জের ব্যাপারটা আমি একটু আলোচনা করে দেবো তোমাদের সাথে। তো এখানে এই মূলত এইটা X এবং Y জানা থাকলে আমি আর এবং থিটার মানটা এইভাবে বের করতে, X এবং Y জানা আছে, আর এর মানটা পাবো। এটা জাস্ট ধনাত্মক মানটা, কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না এখানে, কারণ এটা একটা দৈর্ঘ্য। আর থিটার মান এখানে এই X এবং Y এর মানটা আমরা ব্যবহার করবো, এটা হলো থিটার মান। তাহলে কিন্তু আমরা কার্টেসীয় থেকে পোলারে যেতে পারি। আর যদি পোলার থেকে কার্টেসীয়তে যেতে যাই তাহলে X হচ্ছে r cos থিটা, এটা মনে রাখতে হবে, Y = r sin থিটা। এটা থেকে আমরা আমাদের আর এবং থিটার মান জানা থাকলে আমরা X এর মান পাবো, আর থিটার মান থাকলে Y এর মান পাবো। X এবং Y এর মানটাও আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পেরেছো। জাস্ট থিটা এর ক্ষেত্রে যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা আমরা উল্লেখ করি। তো যদি তুমি দেখো যে তোমার স্থানাঙ্কটা এই রকম, অর্থাৎ দুটোই ধনাত্মক, সেই ক্ষেত্রে থিটার মানটা হবে tan ইনভার্স y/x। এবং এখানে আমি জাস্ট একটু মডুলার চিহ্ন দিলাম এই কারণেই যে X এবং Y এর দুটোই ধনাত্মক মান, যদি এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এখানে এটা x/y, এখানে এই মডুলার চিহ্নটা আমরা না দিলেও পারতাম। অর্থাৎ এখানে আমরা ধনাত্মক মানটা নেব, সংখ্যাটা নিলেই হবে, চিহ্ন নেওয়ার দরকার নেই। যদি এইরকম হয় বিন্দুটা অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেটে, সেই ক্ষেত্রে আমরা থিটা পাবো হলো পাই মাইনাস tan ইনভার্স y/x। আর যদি দুটোই মাইনাস হয়
এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স পাই বাই এক্স। আর এইরকম যদি থাকে অর্থাৎ এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক, সেই সময় থিটা আমরা লিখি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এরকম। তো এইটাই হলো আমাদের, এইটা তুমি যখন কোনো প্রবলেম সলভ করো তখন তোমাদের এই অপশনের মাধ্যমে অর্থাৎ এই চারটা পদ্ধতিতে তুমি থিটার মান নির্ণয় করতে পারো। তুমি দেখবা যে তোমাদের এই স্থানাঙ্কটা কোন কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ কোয়াড্রেন্টে আছে, সেই অনুযায়ী তুমি এটা প্রয়োগ করে তুমি থিটার মানটা বের করবা। আর এর মানটা তো একই, এটার কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা হয় না। তো এমসিকিউ এর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে এমসিকিউ এর ক্ষেত্রে তো অপশন থাকে চারটে। তো সেই ক্ষেত্রে এই দুটো অপশনের একটু পার্থক্য আছে, এই দুটো অপশনের একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, তুমি এইটাতে, কারণ এটাও দিতে পারে অথবা এইরকম হতে পারে, এটা পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আবার এইটা হতে পারে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদিও দুটো ব্যাপার একই, কিন্তু এর সময়ে অর্থাৎ যখন অপশন দেওয়া থাকবে হয়তো এইটাই যে মানটা আসবে, এইটা মানটা একটু ভিন্ন, এটাও যা আসলে এটাও থাকে। কিন্তু দেখা গেল যে তুমি এইটা জানো কিন্তু এই অপশনে মানটা দিয়েছে, তখন তোমার মানটা কমন করবে না। এই জন্য আমি এই দুটো ক্ষেত্রে অর্থাৎ যখন থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে তোমার এক্স এবং ওয়াই এর মানটা থাকবে, বিন্দুটা থাকবে, তখন তুমি এই দুটো একটু মিলিয়ে নেবে, এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা। আর যদি কোনো অঙ্ক করতে বলে, সমাধান করতে বলে, অপশন না থাকে, তাহলে তুমি এই যে কোনো একটা নিয়মে করলে, সাধারণত এই নিয়মেই করলে তুমি তোমার অ্যান্সারগুলো পেয়ে যাবে। এই হলো কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তরের পদ্ধতি। এই ক্ষেত্রে তোমাদের এই স্থানাঙ্কের ক্ষেত্রে পোলার থেকে কার্টেসীয় বা কার্টেসীয় পোলার এর মধ্যে তোমরা কিন্তু এই একটা এমসিকিউ, বোর্ড পরীক্ষা একটা এমসিকিউ পেতে পারে, এই ধরনের একটা অঙ্ক থাকে। আর পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক এটাও রূপান্তর করা, যেমন আর থিটা যদি কোথাও থাকে, কোনো সমীকরণে থাকে, তখন সেখানে এক্স এবং ওয়াই এখানে তোমাকে ঢোকাতে হবে, যে এইরকম এনে তারপরে তোমাকে এক্স আর ওয়াই ঢোকাতে হবে। অথবা আর থিটা আছে সেখানে এক্স এবং ওয়াই ঢোকাতে হবে, বা এক্স ওয়াই আছে সেখানে আর এবং থিটা ঢোকাতে হবে। তাহলেই তুমি কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ বা পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণে যেতে পারবে। আর একটা ব্যাপারে এই ক্ষেত্রে দরকার, এই চ্যাপ্টারে আর একটা ব্যাপার আছে, সেটা হলো যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই সূত্রটা আমাদের একেবারেই প্রাথমিক সূত্র, এগুলো তোমরা জানো সবাই। যে প্রাথমিক সূত্রটা হলো এইরকম, যে এ একটা বিন্দু x1 y1, আর একটা বিন্দু আছে b x2 y2। তো আমরা যদি এ বি বের করতে চাই, অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বটা যদি বের করতে চাই, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা তোমরা সবাই জানো। যে এটা কিন্তু আমি বারবার বলছি, এর আগেও বলছি, যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য এই সূত্রটাই আমরা প্রয়োগ করব, অন্য কোনো সূত্র নাই। দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দু থাকলে এই সূত্র, এইটার মাধ্যমে আমরা কিছু যুক্তি দেখাবো। তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে, যেমন ত্রিভুজ, তিনটা বিন্দু দিয়ে বলতে পারে যেটা কেমন ত্রিভুজ হয়, বা চারটা বিন্দু দিয়ে বলতে পারে এটা কেমন চতুর্ভুজ হয়, বা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কেমন হবে, বা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কেমন হবে, এটা সমকোণী ত্রিভুজ নাকি বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ। এই তথ্যগুলো তুমি কিন্তু এই বিন্দুগুলো থেকে রেখার দৈর্ঘ্য বের করেই তুমি তোমার মন্তব্যটা করতে পারো। এখানে কিন্তু তোমাকে যুক্তি দেখাতে হবে, এখানে কোনো অ্যান্সার নেই, অ্যান্সার খুব কম, যে তোমাকে যুক্তি দেখাতে হবে। ধরো তিনটা বিন্দু তোমার দেওয়া আছে, তিনটা বিন্দু দিয়ে তুমি তিনটা রেখা তৈরি করতে পারবা। এ বি সি নাম দিলে তুমি এ বি বের করতে পারবা, বিসি বের করতে পারবা, এসি বের করতে পারবা, বা সি, বিসি, এসি এবং সি এক কথা। এই তিনটা দৈর্ঘ্য বের করার পরে তুমি কিন্তু মন্তব্য করতে পারবা। এই তিনটা দৈর্ঘ্য বের করার পরে আমি একটু বলি তোমাদের, যে এখানে যদি দেখো যে এই তিনটা দৈর্ঘ্য তিনটা ত্রিভুজ হওয়ার যে শর্ত, যে দুটোর যোগফল, যে কোনো দুটোর যোগফল তৃতীয়টার চেয়ে বড় হতে হবে।
তো একটা যুক্তি প্রমাণ করলেই হয় যে সবচেয়ে ছোট দুটার যোগফল সবচেয়ে বড়টার চেয়ে বড় হয়। ছোট দুটার যোগ করে যদি বড়টার চেয়ে বড় হয় তাহলে তুমি বলবা যে এটা একটা ত্রিভুজ গঠন করে, এবং সেই ক্ষেত্রে তুমি রেখাগুলোর দৈর্ঘ্য দেখেও বুঝতে পারবা। রেখা তিন রকম হলে বলবা বিষমবাহু ত্রিভুজ, আর দুটো একরকম হলে সমদ্বিবাহু ত্রিভুজ, বা একটার বর্গ করে অর্থাৎ যেটা সবচেয়ে বেশি বড়, অনেক সময় বলে যে সমকোণী ত্রিভুজ কিনা, সেই ক্ষেত্রে যেটা বেশি বড় সেটা হলো অতিভুজ। আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবচেয়ে লম্বা হয়। তো অতিভুজের উপর বর্গ করবা, আর বাকি দুটোর বর্গ করে যদি যোগ করে যদি অতিভুজের বড়টার বর্গের সমান হয় তাহলে তুমি বলতে পারবে যে এই তিনটা বিন্দু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। আর তাছাড়া দৈর্ঘ্য দেখে আমরা সমদ্বিবাহু কিনা, বিষমবাহু কিনা, সমবাহু কিনা এগুলো আমরা বলতে পারবো। আবার যদি এমন হয় যে সবচেয়ে বড়টার দৈর্ঘ্য অন্য দুটার দৈর্ঘ্যের যোগফলের সমান, সেই ক্ষেত্রে আমরা বলবো যে বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত অথবা সমরেখা। এই ধরনের মন্তব্য আমরা করতে পারবো। তো আর যে চারটা বিন্দু থাকলে কিন্তু আমি চারটা থেকে চারটা বিন্দু, ধরো এ বি সি ডি, চারটা বিন্দু থেকে আমি চারটা রেখার দৈর্ঘ্য বের করতে। আমি কিন্তু সব ক্ষেত্রেই এই সূত্রটা প্রয়োগ করছি, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা এ বি বের করতে পারবো, বিসি বের করতে পারবো, সিডি বের করতে পারবো, এডি বের করতে পারবো, আবার এসি বের করতে পারবো, বিডি বের করতে পারবো। তারপরে ছটা রেখার দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। এই ছটা রেখার দৈর্ঘ্য থেকে আমি একটা মন্তব্য করতে পারবো যে এই চারটা বিন্দু কি তৈরি করেছে। তো এখানে চারটা রেখা হবে আর দুটো কর্ণ হবে। তো চারটা রেখা সমান যদি হয় তাহলে আমি কিন্তু বলবো যে হয় রম্বস হবে, না হয় বর্গক্ষেত্র হবে। কিন্তু কর্ণ যখন আমি চেক করব যে কর্ণ যদি সমান হয় তাহলে বুঝবো যে এই চারটা বিন্দু একটা বর্গ তৈরি করেছে, আর যদি কর্ণ অসমান হয় তাহলে বলবো এটা একটা রম্বস তৈরি করেছে। একইভাবে জোড়া জোড়া বাহু যদি সমান হয়, যেমন এ বি আর সি ডি একরকম হলো আর এডি আর বিসি একরকম হলো, তখন আমি সামান্তরিকও বলতে পারি, আয়তক্ষেত্র বলতে পারি। কিন্তু কর্ণ চেক করার পরে আমি নির্দিষ্ট করে বলতে পারবো যেটা কি। কর্ণ যদি সমান হয় তাহলে বলবো যে চারটে বিন্দু একটা আয়ত গঠন করেছে, আর যদি কর্ণ অসমান হয় তখন আমরা বলবো যে এটা একটা সামান্তরিক ক্ষেত্র তৈরি করেছে। এইভাবে আমরা আমাদের যুক্তিগুলো দেখাবো। তারপরেও ক্ষেত্রফলের ব্যাপার আছে, যে বর্গের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, এই ব্যাপারগুলো আসে। এই ব্যাপারগুলো আমরা জানি যে এই ক্ষেত্রগুলো কিভাবে বের করতে হয়, ক্ষেত্রফলগুলো কিভাবে বের করতে হয়। বর্গের ক্ষেত্রফল একটা বাহুর দৈর্ঘ্য যখন আমরা বের করি, ওই দৈর্ঘ্যকে বর্গ করে দিলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা একটা মাঝখানে একটা কর্ণ আঁকতে পারি, কর্ণ আঁকলে দুটো ত্রিভুজ হয়ে যায়। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দিলেই, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলটা এখন শিখি নাই, আমরা এর পরের চ্যাপ্টারে পরের লেকচারে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো যদি বিন্দুগুলো জানা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা সহজেই বের করতে পারবো। তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু এক কর্ণ ইন্টু আরেকটা কর্ণ, অর্থাৎ হাফ ইন্টু এসি ইন্টু বিডি, হাফ গুণ কর্ণ দুটোর দৈর্ঘ্যের গুণফল, তাহলেই আমরা রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই হলো 3 এর আলোচনা। আর একটা ব্যাপার তোমাদের একটু বলে দেই, সেটা হলো খেয়াল করবা যে কোনো একটা বিন্দুর দূরত্ব যদি বের করতে চাও তাহলে সেটা একটা অক্ষ থেকে হবে। অক্ষ যেমন এরকম অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ধরো এখানে একটা বিন্দু আছে এইচ কে, এই দূরত্বটা হচ্ছে কে, এই দূরত্বটা হচ্ছে এইচ। তো এক্স অক্ষ থেকে এইচ কে বিন্দুর দূরত্ব যদি বলা হয় তাহলে দূরত্বটার কথা আমরা এইটা বলি ওয়াই স্থানাঙ্ক। এক্স অক্ষ থেকে দূরত্ব কত, কে, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এইচ। এটা কিন্তু আমরা একটা বিন্দু থেকে পাবো, তবে একটা বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা অক্ষ থেকে কত দূরে এইটা পাবো। আর দুটো বিন্দুর জন্য কিন্তু একটাই ফর্মুলা, যেটা আগে আলোচনা করেছি। আর একটা বিন্দু দিয়ে বলতে পারে যে এক্স অক্ষ থেকে এটার দূরত্ব কত বা ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব কত। আর একটা নিয়ম আছে আমাদের পরে, যে একটা বিন্দু থেকে একটা রেখার উপর দূরত্বটা আমরা বের করতে পারি, সেটা আমরা পরে দেখব। তো এই ক্ষেত্রে একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব বের করতে বললে আমরা ওয়াই স্থানাঙ্কটা বলি, ওয়াই অক্ষ থেকে দূরত্বের কথা বললে এক্স স্থানাঙ্কটা বলি, তাহলে আমরা এটা পেয়ে যাব, দূরত্বটা পেয়ে যাব। এই ক্ষেত্রে একটা বিন্দু হলেই
আমরা দূরত্বটা নির্ণয় করতে পারি, সেটা কিন্তু অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে দূরত্ব বা ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এই হলো আমাদের 3A চ্যাপ্টারের আলোচনা। এবারে 3B একটু বলি তোমাদের। 3B এক্সারসাইজ 3B, এখানে সবসময় একটা জিনিস খেয়াল করবা যে পূর্ববর্তী চ্যাপ্টারের যে সূত্রগুলো সেটা কিন্তু পরবর্তী চ্যাপ্টারে লাগতে পারে, কিন্তু এই যেভাবে সাজানো হয়েছে পরের চ্যাপ্টারের সূত্রগুলো প্রথম আগের চ্যাপ্টারে সাধারণত লাগে না। এই জন্য পরের চ্যাপ্টার যখন করতে যাবো তখন আগের চ্যাপ্টারের সূত্রগুলো অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। এবারে আমরা 3B-তে দুটো বিন্দুর বিভক্তিকরণ একটা সূত্র আছে, এটা তোমরা জানো, এটা আলোচনা করেছি এর আগে আমরা। এই যে দুটো বিন্দুর সংযোগ রেখাকে দুটো ভাগে ভাগ করলো, যে বিন্দুটা আমরা ধরলাম যে এই বিন্দুটা XY বিন্দুটা দুইটা ভাগে ভাগ করলো এবং একটা ভাগে রেখেছে হলো M1 ভাগ আর একটা হচ্ছে M2 ভাগ। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, অর্থাৎ আমাদের এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে এবং কতটুকু করে কোন পাশে রেখেছে সেটাও দেওয়া আছে। শুধু যে বিন্দুটা ভাগ করলো সেই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি যে এইটা x এর মান যখন আমরা বের করব, আমি বারবার বলেছি যখন x এর মান বের করব তখন দুই পাশের যে স্থানাঙ্ক আছে সেখানে x এর কাছেই যাব, y তখন আমরা y নিয়ে চিন্তা করব না। কিন্তু গুণের পদ্ধতি হলো এক পাশের অনুপাত আর এক পাশে যে গুণ করতে হবে। যেমন m1 দিয়ে x2 কে গুণ করব, m1 x2 মাঝখানের চিহ্নটা হলো প্লাস, আর এই পাশে m2 আছে, এই পাশে এসে গুণ করব x1 এর সাথে, আর নিচে অনুপাতের যোগফল m1 প্লাস m2। y এর ক্ষেত্রে y এর মানটা যখন বের করব, অর্থাৎ এই y যখন বের করব তখন এই দুই পাশে y এর কাছে যেতে হবে, কারণ গুণের ভিন্নতা, যে গুণটা আগে যেমন করলাম যে এক পাশের অনুপাতটা আর এক পাশে গুণ করতে হবে। যেমন m1 y2 প্লাস m2 y1 নিচে m1 প্লাস m1 প্লাস m2। তো এই হচ্ছে আমাদের ভাগ বিন্দুটা বের করা, যে বিন্দুটা ভাগ করলো, যে অনুপাত দেওয়া থাকবে, দুই পাশে দুটা বিন্দু দেওয়া থাকবে, তাহলে আমরা ভাগ করব এই অন্তর্বিভক্ত বিন্দু, যাতে এই বিন্দুটা মাঝখানে, এর মাঝের কোনো এক জায়গায়। তো এই বিন্দুটা যদি মধ্যবিন্দু হতো তাহলে এই সূত্রটা একটু চেঞ্জ হতো। মধ্যবিন্দু হলে তো এই দুটো দুই রকম হতো না, একরকম হতো। অর্থাৎ দুটোই যদি এই সূত্রটাকে আমি যদি একটু চেঞ্জ করি, যে দুটো একরকম ধরে যদি চেঞ্জ করি, দেখো কি হয়, এটাও যা এটাও তা, মানে মধ্যবিন্দু হলে তো এ পাশে আর এ পাশে দুই পাশে সমান হতো। আমি দুটোকেই যদি m বলি তাহলে এই সূত্রটা এইরকম হতো, দুটো m1 আর m2 মিলে m হয়ে যেত, m1 m2 থাকতো না, দুটোই m হয়ে যেত। তো সেই ক্ষেত্রে দেখো এখানে m কমন নিলে আমরা x1 প্লাস x2 পাচ্ছি, আর নিচে হচ্ছে 2m, m কেটে গেলে আমরা পাচ্ছি হলো, এখানে লিখি x1 প্লাস x2 ভাগ 2। এই একইভাবে এখানেও কিন্তু y সমান আমরা এইরকমই পাবো, y1 প্লাস y2 ভাগ 2, হ্যাঁ এইরকমই পাবো যদি এটা আমরা m করে নিই। তাহলে তার মানে মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমরা সেখানে দুই পাশের যে x আছে x যোগ করে 2 দিয়ে ভাগ করবো, y যেখানে আছে y যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা পাবো। আবার এইটা যদি বহির্বিভক্ত হয়, অর্থাৎ এই বিন্দুটা যদি এদের বাইরে থাকে, সেই ক্ষেত্রে আমাদের আগের সূত্রটা এরকম হবে, এইখানে শুধু মাইনাস, এটা খেয়াল করো, বহির্বিভক্ত কথাটা উল্লেখ থাকলে আমরা এই সূত্রটা এখানে মাইনাস ব্যবহার করব, তাহলে কিন্তু আমরা বহির্বিভক্তের সূত্রটা পেয়ে যাব। উপরে এবং নিচে অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস থাকে আর বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস আমরা ব্যবহার করি আর কি, মানে সূত্রে এইটা আসে, অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস আসে আর বহির্বিভক্তের ক্ষেত্রে আমাদের মাইনাস আসে। তো এই অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত ও মধ্যবিন্দু, এই স্থানাঙ্কগুলো আমাদের, এই বিন্দুগুলো বের করার যে পদ্ধতি, এই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে এই চ্যাপ্টারের জন্য। আর একটা কথা তোমাদের বলে দেই, যদি একটা রেখাকে সমান 3 ভাগে ভাগ করার একটা যুক্তি দিতে চাও, সমান 3 ভাগে ভাগ করেছে, তাহলে তোমার অনুপাত অবশ্যই তোমাকে 1:2 এবং 2:1 এইটা দেখাতে হবে। অন্য কোনো অনুপাত দেখালে কিন্তু সমান 3 ভাগে ভাগ করা এটা বোঝায় না। সুতরাং অনুপাত 1:2 অথবা 2:1 যদি তুমি যুক্তিতে আনতে পারো, অনুপাত দেখাতে পারো, তাহলে তুমি বলতে পারবা যে এই রেখাংশটা সমান 3 ভাগে ভাগ হয়েছে। অন্য কোনো অনুপাত হলে কিন্তু সমান 3 ভাগে ভাগ দেখানো যাবে না। আর একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে যখন তুমি অনুপাত বের করবে, যেমন আমি একটা প্রবলেম তোমাদের একটু লিখি, যে প্রবলেমটা এইরকম, যে
x অক্ষরেখা দুটো বিন্দুকে ভাগ করেছে, একটা হলো 2 - 5 আর একটা হলো 2 3, এরকম 2 - 5 2 3। x অক্ষরেখা কি অনুপাতে ভাগ করছে? তো x অক্ষরেখা অনুপাত আমি যদি বলি যে এই পাশে m ভাগ রেখেছে আর এই পাশে n ভাগ রেখেছে এবং ভাগ করেছে যেখানে সেটা তো x অক্ষ, x অক্ষের এই বিন্দুটার x এর মানটা হলো আমি a ধরলাম আর y এর মানটা ধরলাম 0, কারণ এখানে x অক্ষের উপরে কোটি সংখ্যা। তা আমি a কত অর্থাৎ x অক্ষের যেখানে ছেদ করেছে সেখানে x এর মানটা কত সেটাও আমি জানি না, আবার y অক্ষটা যে 0 এটা কনফার্ম, কারণ y স্থানাঙ্কটা এখানে 0 এটা আমার কনফার্ম, কারণ x অক্ষের উপর y এর মানটা 0। তাহলে আমি বলতে পারি যে এই যে দুটো বিন্দু 2 - 5 বা 2 3 আছে এদের সংযোগ রেখাকে m/n অনুপাতে ভাগ করছে কে? a0 বিন্দু, a0 বিন্দুতে ভাগ হয়েছে m/1 অনুপাতে। এবং যখন আমি অনুপাত বের করব, অনুপাত যখন বের করতে চাইবে তখন কিন্তু এই 0 স্থানাঙ্ক নিয়ে আমাকে কাজ করতে হবে। তো 0 স্থানাঙ্ক আমরা এই যে এখানে কিন্তু এটা y, তো y এর মান বের করার জন্য y মানে 0, y এর মান বের করার জন্য কিন্তু আমরা এই দুই পাশে y এর কাছেই যাব, অর্থাৎ আমরা এইটার কাছেও যাব না এইটার কাছেও যাব না, যাব হলো y এর কাছে। তো y এর কাছে যে পদ্ধতি হলো এই পাশের অনুপাত দিয়ে ওই পাশে গুণ করতে হবে। তাহলে m দিয়ে গুণ করবো কাকে? m দিয়ে করবো 3 কে, তাহলে 3m হলো, আর n দিয়ে গুণ করবো হলো এই পাশের y কে, কারণ এখানে কিন্তু প্লাস থাকার কথা কিন্তু মাইনাস থাকার জন্য আমাদের -5 নিচে অনুপাতের যোগফল। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3m - 5m = 0, 5n = 0। তো এখান থেকে 3m = 5n or m/n = 5/3, m/n এটা হচ্ছে 5/3, আমরা এটা 5 ভাগ এটা হলো 3 ভাগ। তা আমরা কিন্তু অনুপাতটা পেয়ে গেলাম, কিন্তু যদি বিন্দুটা চাই তাহলে আমাকে অনুপাতটা আগে বের করে নিতে হবে, তারপরে যেহেতু এই পাশে বিন্দুটা আমরা জানি y স্থানাঙ্ক 0, তাহলে a এর মানটা যদি বের করতে চাই তাহলে দেখো a এর মানটা আমরা কি জানি, এটা বের করার জন্য এটা কিন্তু আমার x এর মান। তো x এর মান যেহেতু আমরা অনুপাত বের করে নিয়েছি সুতরাং m আর n ব্যবহার না করে আমরা এই 5 3 ব্যবহার করতে পারি। তো 5 দিয়ে গুণ করবো এই 2 কে, 5 × 2 2 × 5 বা 5 × 2 যেটাই বলো, আর 3 দিয়ে গুণ করবো হলো এই পাশে 2 কে, 3 × 2। তো আচ্ছা একটু ইয়া করে লিখি যে m এই যে 5 2 আগে 5 লিখি m1 x2, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ওটা বলা হলে কিন্তু সমস্যা নাই, প্লাস 3 × 2 নিচে 5 + 3। তো এখানে 10 আর 6 16, 16 এর নিচে 8, তার মানে 2। আমাদের এই বিন্দুটা হয়ে গেল, দেখো এই বিন্দুটা হয়ে গেল কিন্তু 2 0। অর্থাৎ আমরা বলতে পারবো যে অনুপাত হলো 5, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষরেখা 5/3 অনুপাতে ভাগ করে এবং ভাগ বিন্দুর স্থানাঙ্ক 2 0, এইভাবে আমরা উল্লেখ করতে পারি। তো এইরকম ভাবেই আমরা আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ করতে পারবো। আর এখানে আরেকটা ফর্মুলা আছে, একটু বলি যে ভর কেন্দ্র নির্ণয়, যদি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে তাহলে ভর কেন্দ্র নির্ণয়ের জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি যে x1 এরকম 3টে শীর্ষ দেওয়া থাকলে যে তো x1 y1 x2 y2 x3 y3, তো এইটার এই ত্রিভুজটা ভর কেন্দ্র যদি আমরা বের করতে চাই তাহলে x স্থানাঙ্ক যোগ করে 3টা ভাগ, x1 x2 x3 ভাগ 3, আর y1 + y2 + y3 ভাগ 3, এইরকম করে আমরা 3 x স্থানাঙ্ক যোগ 3টা যোগ করে 3টা ভাগ, y স্থানাঙ্ক 3টা যোগ করে 3টা ভাগ করলে আমরা কিন্তু ভর কেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাব। এই হলো মোটামুটি আলোচনা। তারপরেও যদি তোমাদের যেহেতু সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো যে কোনো মুহূর্তে আমি যে অবস্থায় থাকি না কেন তোমাদের সমস্যার সমাধান ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব, এবং তাৎক্ষণিকভাবে তোমরা আমার ফোন নাম্বারটা একটু লিখে রাখো 01714 550 140। ফোনে বললে ফোনেই আমি তোমাদের সমস্যাটার সমাধান করে দিতে পারবো বলে আশা রাখি। তো ক্লাসগুলো মনোযোগ দেওয়া করো, আর সবচেয়ে বড় কথা হলো যে টেবিলে একটু বেশি সময় থাকতে হবে। তোমরা দেখছো যে অনেক ভালো ভালো কলেজে এই যে মেডিকেলের রেজাল্টটা হয়েছে, অনেক ভালো ভালো কলেজে কিন্তু তেমন
চান্স পায়নি, আবার অনেক সাধারণ কলেজ সেখানেও ভালো চান্স পেয়েছে তারা যেহেতু টাচে ছিল। তো এখানে টাচে থাকাই হলো মেইন ব্যাপার। যেহেতু লকডাউন, নিজের চেষ্টা করতে হবে, নিজের চেষ্টা করে সফল হওয়া কিন্তু জরুরি, অন্যের সাহায্য না নিয়ে। সুতরাং আমি আশা করব তোমরা তোমাদের দৈনন্দিন কাজগুলো এটা নিয়মিত করবে। এরপরে আমরা পরের ক্লাসটা করব ইনশাআল্লাহ। এটা যদি মনোযোগ দেখো তাহলেই কিন্তু পরের ক্লাসগুলো তোমরা ভালো বুঝতে পারবে। আশা করি তোমরা এগুলো ঠিকঠাক মতো দেখবে। ধন্যবাদ সবাইকে।